দর্শক, আমি জানাতো নেম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে স্টুডিওতে আসছেন। কেমন আছেন এখন? ইনশাআল্লাহ ভালো আছি। আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম একটি ব্যক্তিগত প্রশ্ন দিয়েই পরবর্তী আলোচনার সুবিধার্থে। 2022 সালের 7 এপ্রিল আপনি তখন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপির এবং আপনাকে দলীয়ভাবে অবনমন করে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনি দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বিএনপির সাথে এখন আপনার সম্পর্ক কি এবং বিএনপিতে আপনি এখন সক্রিয় কিনা? 1993 সালে যখন 77 সদস্য বিশিষ্ট কমিটি ছিল, তখন আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হয়েছিলাম এবং তখন আমি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে সেখানে লেখাপড়া শেষ করে আমি সেখানে অবস্থান করতাম এবং যুক্তরাষ্ট্র বিএনপির প্রথম প্রতিষ্ঠাতা কনভেনার ছিলাম। তো যখন আমাকে বাদ দেওয়া হয়েছে তখন আমার বাইরে যাওয়ার ভিসা পেতাম না এবং আমার আমেরিকান পাসপোর্ট আমি সারেন্ডার করেছিলাম 2001-এর আগের ইলেকশনে। তো ইন্টারন্যাশনাল কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব ছিল না। বাট আমি ডোমেস্টিক্যালি আমার যে কচুয়া কনস্টিটুয়েন্সি সেটাকে আমি ধরে রেখেছিলাম এবং লোকাল প্রোগ্রামগুলিতে আমি অ্যাটেন্ড করতাম। যেহেতু ইন্টারন্যাশনালি আমার যাওয়ার সুযোগ ছিল না, সেই কারণে বলা হয়েছে যে আমরা অন্য কাউকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি দিয়ে দিই। কিন্তু সেখান থেকে আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য বানানো হয়েছে। ভেবেছিলাম যে আমার যোগ্যতা অনুযায়ী অন্য কোথাও পদায়ন করা হবে, কিন্তু সেইটি হয়নি। এই নিয়ে কি আক্ষেপ আছে? এখন দলের সাথে সম্পর্ক কেমন? আমি আমার কাজ করে যাচ্ছি। আচ্ছা, আন্দোলন করেছি, এই সরকার পতনের সময় ছিলাম, বিশেষ করে আপনাদের মিডিয়াগুলিতে সরব ছিলাম, লেখালেখিতে সরব ছিলাম। শহীদ জিয়ার উপরে বই লিখেছি 8টি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক লেখালেখি করেছি। অভিজ্ঞতা যা ছিল সেটাকে কাজে লাগিয়েছি এবং চলার পথ মসৃণ না হলেও চলতেই হবে, থেমে থাকলে চলবে না। একটা অভিযোগ আছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে বিএনপির থেকে নমিনেশন না দেওয়াতেই নাকি দলীয় হাইকমান্ডের সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছিল। এই অভিযোগ কি সত্য? আমি সেটা জানি না, উনি কখনো আমাকে এই কথাটি বলেননি। আচ্ছা, কিন্তু আমাকে মনোনয়ন না দেওয়ার কোনো যৌক্তিক কারণ আজও পার্টি আমাকে দেয়নি। মনোনয়ন দেওয়ার জন্য যে যোগ্যতা, যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, সেই যোগ্যতায় প্যারালালি আমার সাথে যাকে দিয়েছে সেটা সমতুল্য নয়। এক্সামিনাররা বলতে পারবেন স্ট্যান্ডিং কমিটি যারা খাতা দেখেছেন, সেটা পার্টির কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আমার কমপ্লেইন নয়, কিন্তু যারা এক্সামিনার ছিলেন স্ট্যান্ডিং কমিটি তারা কেউ না কেউ আমাকে এই ব্যাখ্যাটা দিতে পারতেন যে এই কারণে দেওয়া হয়নি, সেটা পাইনি। এখনো পর্যন্ত পাননি? এটা আমাদের রীতিতে নেই বলা। আপনার মানে এখন কি মনে হয় মাঝে মধ্যে যে সেই নমিনেশন না পাওয়াটা শাপে বর হয়েছে? কারণ যদি ইলেকশন করতেন জিতে তো আসার সম্ভাবনা ছিল না ওই সময়। না, সেটাও বলতে পারি না। আচ্ছা, কারণ আমি আমার এলাকায় যেভাবে রাজনীতি করেছি, যেভাবে জনগণের সাথে মিশেছি, কিন্তু ওইটা তো পুরো একটা ম্যানিপুলেটিভ ইলেকশন ছিল। হলেও সে জায়গায় দেখতাম যুদ্ধ করে। কারণ আমি যেটা করি সেটা সিরিয়াসলি করি। আমি পলিটিক্স করি, আমি জনগণের জন্য পলিটিক্স করি। আমি মন্ত্রিত্ব নিয়েছি, আমি দুর্নীতি করব না, এটা আমার আদর্শ লিপিতে লেখা নেই। আমি চুরি করব না, আমি টাকা বানাবো না, আমি বিজনেস করব না, আমি কন্ট্রাক্টারি করব না। আমি পলিটিক্সকে অর্থাৎ জনগণের খেদমতের জন্য আসছি এবং আমার কচুয়াবাসী সেটা জানে। তারা জানে মিলন দুর্নীতি করবে না, তারা জানে মিলন তাদের পাশে থাকবে সুখে দুঃখে সবসময়। সেই চ্যালেঞ্জটা নেওয়ার সময় তখনই ছিল আমার জন্য, আমি মনে করি। 2018 সালের নির্বাচনের আগে তো আপনি অনেকদিন পর দেশে ফিরে এসেছিলেন, তার আগে আপনাকে জেলও খাটতে হয়েছিল। জেল খাটার অভিজ্ঞতা কেমন ছিল? সে তো ভয়াবহ অবস্থা। আমি যেটা বললাম, আমার বিরুদ্ধে দুর্নীতি মামলা করবে এই ধরনের চ্যালেঞ্জ আমি ছুড়ে দিয়েছিলাম। ইটস কোয়াইট ইম্পসিবল। মামলা তো মিথ্যে করে, মিথ্যেটা করার সুযোগ আমি দেইনি। আই কেপ্ট মাই সেলফ সো মাচ ক্লিন। কিন্তু আমাকে যখন মামলা দেওয়া হয়েছে নোকিয়া 5 মোবাইল ছিনতাই করা, আমি এবং আমার স্ত্রী নাজমুনার বেবি, কেন্দ্রীয় কমিটির সদস্য, মহিলা দলের সহসভানেত্রী, সাবেক ছাত্রনেত্রী, দুজনে মিলে আমরা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করেছি যখন আমরা মন্ত্রী ছিলাম। এবং তাও আবার কার? ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্ত্রী। এবং সেই সময় কে ছিলেন তার সাথে? বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনি তখন স্পিকার ছিলেন। এই ধরনের অভিযোগ আমার রয়েছে, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ।
এমন ধর্ষণের মামলা দিয়েছে, আমি মন্ত্রী থাকা অবস্থায় আমার নেতা ৩৫ জনকে নিয়ে ৭০ বছরের বৃদ্ধা এক হিন্দু মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলি মন্ত্রী অবস্থায়। এই মামলাগুলি তো আপনার 111-এর সময় ছিল না, তারপরে হয়েছে। সমস্ত মামলা আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে মামলাগুলো হয়েছে। এবং আমার খুব দুঃখ থেকে যাবে, এই আমার মামলাগুলো ইনভেস্টিগেট করলেই এই যে ম্যানিপুলেট করে সরকার তারা, আমি কিন্তু কোনো মামলা আমাকে মাফ করে দাও এটা আমি চাই না। আমি প্রত্যেকটি মামলায় যারা বাদীরা করেছে তাদের বিরুদ্ধে যখন আমার মামলাগুলি ফাইনালি হিয়ারিং হয়ে জাজমেন্ট হবে, আমি নির্দোষ খালাস হলে পরে তাদের বিরুদ্ধে একটি আইনগত ব্যবস্থা না, অর্থাৎ 211 রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা এবং যেই সমস্ত ধারা আমাকে দিয়েছিল সেই ধারাগুলো তাদের উপরে হবে। এই জায়গায় আমি যেতে চাচ্ছি। এখন মামলাগুলির সামগ্রিক অবস্থা কোথায় আছে? আপাতত ডাকছে না। সপ্তাহে 4 দিন হাজিরা দিয়েছি 2010 সাল থেকে এই 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। আচ্ছা, এবার একটু জাতীয় রাজনীতিতে চলে আসি। আপনারা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন চান না, তা আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গী জামাত আবার চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন হোক। ছাত্রদের যে দলটি আসবে আসবে করছে, সেই ছাত্রদের এখন যে প্ল্যাটফর্মটি আছে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও বলছে যে আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। মানে একটা ব্যাপার কি এরকম মনে হচ্ছে যে বিএনপির সাথে কারোরই এখন আর মতের মিল হচ্ছে না? আমি ঠিক এইভাবে দেখছি না। আচ্ছা, প্রথম হচ্ছে বিএনপির দৃষ্টি দিয়ে দেখবে, জামাত তাদের দৃষ্টি দিয়ে তারা দেখবে। এখন একটি মাত্র চেয়ার গভর্নমেন্ট, জামাত চাইছে সেখানে যেতে, আমরাও চাচ্ছি সেখানে যেতে। ইটস এ মিউজিক্যাল চেয়ার। তো এই মিউজিক্যাল চেয়ারে যখন যেতে হবে তখন আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখব। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, কারণ আমরা একটি এক্সপেরিয়েন্স দল যারা আমরা সরকার চালিয়েছি। আমরা মনে করি রাষ্ট্র ক্ষমতায় যখন একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় মসৃণভাবে ইলেকশন করে যাবে, তখন তাদের ডিউটিস হবে কিভাবে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন, অর্থাৎ 4578টি ইউপি চেয়ারম্যান এবং 495টি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচন কিন্তু করছে ইলেকশন কমিশন। এখানে তো আর নির্বাচনে কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা আগামী দিনে আমরা দেখছি না এবং বিএনপি তা করবেও না। যদি মসৃণ নির্বাচন হয় তাহলে সরকার গঠন করাটি হচ্ছে প্রথম দায়িত্ব এই ইন্টারিম গভর্নমেন্টের। সেই জন্যই আমি বলছি যে আগে চেয়ারম্যান ইলেকশন হতে পারে না, কারণ এই গভর্নমেন্টে এম্পাওয়ার্ড হয়নি পুলিশ জনপ্রশাসন নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই 4578টি ইউপি চেয়ারম্যানের নির্বাচন তারা সুষ্ঠু করতে পারবে। তাছাড়া আপনি আরেকটু দেখুন, ওনারা বলছেন ডিসেম্বরের ভিতরেই জাতীয় নির্বাচন, তাহলে তাদেরকে 3 মাস আগে চলে আসতে হবে। তাহলে 3 মাস বা 4 মাস বাদ দিলে সামনে রয়েছে 6 মাস। এই 6 মাসের ভিতরে এত বিশাল নির্বাচন করার এম্পাওয়ারমেন্ট, স্ট্রেংথ, লোকবল, জনবল তাদের নেই। তাহলে এই ইলেকশনগুলো যদি এই জনবল না থাকে, আজকের প্রেক্ষাপটে কিছু হলেই আন্দোলন, কিছু হলেই আমরা দেখছি সারা বাংলাদেশ, ঢাকা শহর ব্লক হয়ে যাচ্ছে। তো এখন 4578টি উপজেলায় এই নির্বাচনকে নিয়ে যেই ধরনের গণ্ডগোল হবে, অর্থাৎ আপনাকে মনে রাখতেই হবে পতিত সরকারের অনুসারীরা লোকালি তারা রয়েছে। কয়েকজন মন্ত্রী পালিয়ে গিয়েছে, কয়েকজন নেতা পালিয়ে গিয়েছে বা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এলাকা ভিত্তিক তাদের ওই যে হেলমেট বাহিনী, চাপাতে বাহিনী, কুড়াল বাহিনী, তারা তো পালিয়ে যায়নি। তো তাদেরকে কি আপনি এখন সুযোগ করে দিবেন এলাকাভিত্তিক গণ্ডগোল সৃষ্টি করা? অর্থাৎ এই গণ্ডগোলটা যখন একদম এলাকাভিত্তিক শুরু হবে, তখন এটা আসবে সার্কামফারেন্স, অর্থাৎ সারা দেশে আসবে। তখন তো এই সরকার জাতীয় নির্বাচনই করতে পারবে না। তাহলে কি আমি বলতে পারি না এই জাতীয় নির্বাচন ভণ্ডুল করার একটি ষড়যন্ত্রের প্লট হচ্ছে? কারণ আওয়ামী লীগ ইজ স্টিল এট লার্জ। আচ্ছা, কিন্তু যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটি হয়, তাহলে ইলেকশন কমিশনের সক্ষমতাও যাচাই করবার আপনাদের একটা সুযোগ থাকছে না? আর তাছাড়া উপদেষ্টা একজনকে আমি বলতে শুনছিলাম, তিনি বলছেন যে যেহেতু স্থানীয় পর্যায়ে বহু সেবার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, যেহেতু জনপ্রতিনিধিরা নেই, তাদের সেবা দেওয়াটাও তো দরকার। অফকোর্স, এটা তো আমরা বুঝছি সেবা দেওয়া দরকার, সেবা দেওয়ার দরকার। আর কয়েকদিন, ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি ইজ ওভার অলরেডি, এবং ওনারা তো প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ওই চেয়ারম্যানগুলো চালাচ্ছেন। তো প্রশাসনিক কর্মকর্তারা কি চেয়ারম্যান এত দায়িত্ব পালন করতে পারছেন না, স্বাভাবিক করতে পারছেন ফর দ্য টাইম বিং। এই জন্যই তো প্রশাসনিক কর্মকর্তা, ওনারা তো পারেন সব মন্ত্রণালয়ের সচিব হতে পারেন না?
তাহলে এটাও ওনারা করছেন, লেট দেম ট্রাই অ্যান্ড লার্ন ইট। এবং আমি তো দেখছি ভালো কোনো কমপ্লেন তো আসছে না। ইন দিস কেস তারা যতক্ষণ আছে ততক্ষণই সুষ্ঠু বিতরণ হচ্ছে, তা না হলে গন্ডগোল আরও বাড়বে। আমি বলছি যে আওয়ামী লীগ টিকে আছে, দ্য লার্জেস্ট পার্টির লোকজন রয়েছে, তারা এমন গন্ডগোল করবে, এমন হতাহত, এমন সন্ত্রাস হবে যে এই গভর্নমেন্টের পক্ষে জাতীয় নির্বাচন। ধারণা এর কি কোনো প্রমাণ আছে এখনো পর্যন্ত? আমরা তো দেখছি প্রতিনিয়ত, আমরা তো প্রতিনিয়ত দেখছি গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আপনি সন্ধ্যার সময় বেরিয়ে দেখুন একটা মোবাইল নিয়ে হাঁটতে পারেন কিনা। আপনি গাড়ির ভিতরে বসে আছি, আসছি কচুয়া থেকে, চাপাতি নিয়ে গ্লাস ভাঙছে, সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে, ইটস লাইক আমেরিকা, কেউ এসে সাহায্য করছে না। কি অবস্থাটা সৃষ্টি হয়েছে? আপনাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিতে হবে, গভর্নমেন্ট বলতে হবে। আমরা রাজনৈতিক দলরা আমাদের সুবিধার জন্য এগুলি বলছি, কার কি সুবিধা হবে আমি তো বুঝতে পারছি না। বিএনপির সাথে জামাতের একরকম দূরত্ব হয়ে গেছে 5 আগস্টের পরে, এবং আমি দেখলাম যে একজন উপদেষ্টাই বলছিলেন, মানে সম্প্রতি যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে থেকে একজন বলছিলেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ছাত্রদের সাথে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির একরকম দূরত্ব তৈরি হচ্ছে। কোন নিরপেক্ষ সরকার বলছেন আপনারা? এই যে নিরপেক্ষ, মানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না, আলাদা একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে নির্বাচনের জন্য, এবং তার প্রেক্ষিতে একজন উপদেষ্টা বলেছিলেন যে মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1/11 গঠনের ইঙ্গিত বহন করে। উপদেষ্টা সাহেব যিনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার প্রেক্ষিতে, তিনি বুঝতে ভুল করেছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাইটলি কথাগুলো বলছে। হি স্পেল আউট ভেরি কারেক্টলি। বন্ধুহীন অবস্থায় চলে যাচ্ছে নাকি? ওই অ্যাড্রেসটা করে নেই। ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট ফর ডক্ট্রিন অফ নেসেসিটি। তাই হয়েছিল। তাহলে এই গভর্নমেন্টের সময় চলাকালীন যদি হাইকোর্ট থেকে 15th অ্যামেন্ডমেন্ট সেটাকে রিভিউ করে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেয় কেয়ারটেকার গভর্নমেন্টেই নির্বাচন হবে, ইন দিস কেস কেয়ারটেকার গভর্নমেন্ট তো এই গভর্নমেন্টকে দিতে হবে। এম আই রাইট? তাহলে ইন্টারিম গভর্নমেন্ট তো থাকবে না তখন। তো ইন্টারিম গভর্নমেন্টের পরে কেয়ারটেকার গভর্নমেন্ট বিলটি যদি হাইকোর্টে চলে আসে, তাহলে হোয়াট ইজ ইউর চয়েস? তাহলে মির্জা ফখরুল ইসলাম তো ঠিকই বলেছেন, সেই 15 অ্যামেন্ডমেন্টকে রিভাইভ করার জন্য তো হাইকোর্টে রয়েছে মামলাটি, এবং সেটি সেদিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই না? আর তাছাড়া এই যে 13 অ্যামেন্ডমেন্টে কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান্ড 15 অ্যামেন্ডমেন্টে শেখ হাসিনা যেটা করেছিল, এমিকাস কিউরিদের কথাকে উপেক্ষা করে, ইট ওয়াজ হার মানে লাই। সেই স্টেটমেন্টটা তো ঠিকভাবে সে বলেনি। এমিকাস কিউরির স্টেটমেন্ট তো ছিল নেক্সট 2 গভর্নমেন্ট হবে কেয়ারটেকার, রাইট? তাহলে মির্জা ফখরুল ইসলাম ভুল বললো কোথায়? আমি তো দেখছি না। হি স্পেল আউট ভেরি কারেক্টলি। ফাইন। এবার একটু ছাত্র রাজনীতির প্রসঙ্গে চলে আসি, কুয়েট প্রসঙ্গ। এবং কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্র দলের সংঘর্ষ হয়েছে, এবং সেখানে একজন যুবদল নেতাকে রামদা হাতে দেখা গেছে। আপনি কিছুক্ষণ আগে ছাত্রলীগ সম্পর্কে যে মন্তব্য করছিলেন যে হেলমেট চাপাতে কুড়াল বাহিনী, তো যুবদলের একজন নেতাকেও সেরকম একেবারে পরিষ্কার চলে এসেছে। এবং যেখানে বিএনপির বহিরাগত কর্মীরাও এসে হামলা করেছে, যে ঘটনাটা আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এসে করেছিল। এবং টিএসসিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে যেখানে ছাত্র দলের সভাপতি বলেছেন যে শিবিরের ওপর দায় চাপিয়ে দেন, মানে পাশ থেকে বলছিলেন, সেটা মাইকে চলে এসেছে। ছাত্রদল কি এখন ছাত্রলীগের পথে হাঁটছে? আসি, তার আগের প্রশ্নটা এর সাথে রিলেভেন্ট। আপনি বলছেন বিএনপি কি সঙ্গীহীন হয়ে গিয়েছে? আচ্ছা, বলেছিলেন জামাতের সাথে আপনাদের দূরত্ব বেড়েছে, ছাত্রদের সাথে মনে হচ্ছে বাড়ছে। দেখুন, আগে কেন জোট হতো? বিএনপি একটি ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগ একটি ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, দুইটি বৃহত্তর সংগঠন। এই ছাতার নিচে অনেকে এসে ছায়া নিয়েছিলেন, অর্থাৎ তাদের সাথী হয়ে সরকারের সঙ্গী হয়েছিলেন। এখন কি বৃহত্তর একটি দল আওয়ামী লীগ আছে? নেই। তা আমাদের সাথে জামাতের জোট ছিল, তা আমরা কি আবার 2024-এর আমি আর ডামি ইলেকশন করব জামাত যদি আমাদের সাথে থাকে? নিশ্চয়ই প্রতিযোগিতা হতে হবে। তো প্রতিযোগিতা হতে হলে জামাতকে দূরে যেতে হবে, এবং রাজনীতির রেটোরিক্স, এবং তারা বিএনপির বিরুদ্ধে তো বলবে, অন্য কারোর বিরুদ্ধে বলবে। আর আমরা চেষ্টা লোক, তার মানে বিরোধিতা কি শুধু লোক দেখানো? না, এটা তো বলতেই হবে, কারণ দুটি দলই এখন একটা জায়গায় এসছে, আরগুলি তো মার্জিনাল না।
তো ইন দিস কেস জামাতের সাথে জামাত কি আমাদের সঙ্গী হতে পারে? নিশ্চয়ই না। আর হিস্টোরিক্যালি যদি আপনি দেখেন 1991-এ বিএনপি জামাতের সাথে অলিখিত ছিল যে যেখানে বিএনপি ক্যান্ডিডেট ভালো করবে জামাত ভোট দেবে, জামাতের ক্যান্ডিডেট ভালো করবে বিএনপি ভোট দেবে। সেই সময় ওভার 18 সিট পেয়েছিল জামাত। আর 96-এ যখন আওয়ামী লীগের দোসর হয়ে কেয়ারটেকার কনসেপ্টের জন্য এই জামাতের আবিষ্কার কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা যখন আন্দোলন করে জামাতের সাথে ঐক্য করে আওয়ামী লীগ নির্বাচন হয়ে গেল, একই কন্ডিশন ছিল, যেখানে আওয়ামী লীগ এগিয়ে আছে জামাত ভোট দেবে, যেখানে জামাত এগিয়ে আছে আওয়ামী লীগ ভোট দেবে। তাকে আওয়ামী লীগ করেছিল, তাদের ড্রপ টু 2। তারা তখন রিয়েলাইজ করেছে যে আমাদের সাথে ইলেকশন ভোটের যে সমীকরণ সেটা শুধু বিএনপির সাথে হয়। অ্যাগেইন তারা আমাদের সাথে এসেছিল এবং ইন দিস কেস তারা আবার 18টি আসন পেয়েছিল এবং 2টি মন্ত্রিত্ব পেয়েছিল। আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগ অনুপস্থিত, সেই জায়গায় জামাত আমাদের সাথে একসাথে রাজনীতি করতে পারে না। তারপর কিন্তু বিএনপি 31 দফা রাষ্ট্র মেরামতে বলেছে যে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনে কিভাবে আসন বণ্টিত হবে, আনলেস দেয়ার ইজ নো কনস্পিরেসি অ্যাগেন্স্ট বিএনপি। আর যদি বিএনপির ভিতরে কনস্পিরেসি হয় তাহলে অন্য কিছু হবে। আমরা এই যে পরবর্তী প্রশ্নগুলো আসছি কুইট নিয়ে, ইটস এ পার্ট অফ কনস্পিরেসি। আই এম নট গোনা ব্লেম বৈষম্য, আই উইল নট ব্লেম শিবির, বাট ইট ইজ এ পার্ট অফ কনস্পিরেসি। এবং যতই সময় লিঙ্গার করবেন ততই কনস্পিরেসি হতে থাকবে, কারণ বিএনপি রামদা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমরা বলবো শিবির এটা করছে। দিস ইজ নট দ্য ডিবেট। ডিবেটের রুট কজেস প্রবলেমে যেতে হবে, তাহলে ইউ উইল আইডেন্টিফাই এভরিথিং। ইন দিস কেস এই গভর্নমেন্টের উইকনেসের জন্যই তো 5ই আগস্টের পরে আবার এই ধরনের প্রভোকেশন হবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। তাহলে গভর্নমেন্ট চুপ কেন? সো ইটস এ ট্রায়াঙ্গুলার প্রভোকেশন and it is root causes conspiracy. আপনি কি দেখতে পাচ্ছেন না সকলে মিলে আগামী দিনে ক্লিন কাট বিএনপি আসছে দায়িত্বে ক্ষমতায়, সেটাকে রেসিস্ট করার জন্য কত রকম মাল্টি পারপাস মাল্টি ন্যাশনাল পলিটিক্স হচ্ছে। ইজ নট ক্লিয়ার টু ইউর আই? এম আই রং? আচ্ছা, আপনি যদি সঠিক নির্বাচন 2024-এ দিতেন, আপনি কি ভাবতে পারেন যে বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসতো? 2018 যদি দিতেন, 2014-তে যদি দিতেন, আপনি তো নির্বাচনই দেননি। কার ভয়ে নির্বাচন দেননি? কি জামাতের ভয়ে না বিএনপির ভয়ে? আনসার মাই কোশ্চেন। ইটস এ ক্লিন কাট গেম। তো আপনি কনস্পিরেসি থিওরির কথা বলছিলেন, কি নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন বা কারা ষড়যন্ত্র করছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং একটি প্রশ্নের উত্তর বিরতির আগে করেছিলাম, সেটির উত্তর এখন আমি পাইনি। সেটি হচ্ছে ছাত্রদল কি ছাত্রলীগের পথে হাঁটছে নাকি এখন? ওকে, প্রথম আসুন, আমি বাংলাদেশের নাগরিক, ফরগেট অ্যাবাউট আই এম এ পলিটিশিয়ান অর আমি বিএনপির একজন খুদে নেতা। কোন লোকটি বিশ্বাস করে যে 2006 ইলেকশন যেটা 8-এ হলো বা 2014 ইলেকশন যেটা বিনা ভোটে হলো, 153টি আসন তারা নিয়েছে বিনা ভোটে, মেজরিটি আসন বিনা ভোটে হতে পারে না। 2018-এর এই মধ্যরাত্রি ডিসিএসপিদের নির্বাচন, 2024-এ আমি আর ডামি নির্বাচন, এইগুলি নির্বাচন তারা করে গেল এই বাংলাদেশকে বিশ্বাস করে যে বিএনপি ক্ষমতায় আসতো না যদি সঠিক নির্বাচন হতো, যদি লেভেল প্লেইং ফিল্ড হতো, যদি কোনো কনস্পিরেসি না হতো। এই জাতি জানে দ্য নেক্সট গভর্নমেন্ট ওয়াজ বিএনপি ওয়েটিং টু বি, অ্যান্ড দ্য নেক্সট প্রাইম মিনিস্টার ছিল ওয়েটিং টু বি মিস্টার তারেক রহমান। এটা তো মানুষ জানতো। সেই জায়গাটি থেকে আজকে 2008-এ নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন পার হয়ে যাওয়ার পরে যখন সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধিকার পেল, এর মাঝে যখন 22 দফা রাষ্ট্র মেরামত, 31 দফা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের যে আমরা দিলাম, তারপরে কি বিএনপি ক্ষমতায় আসতে পারে না? এটা কি জাতি ভেবেছিল? আমরা তো শুধু একটা নির্বাচন চেয়েছিলাম। তো এই সরকার, এনটিপি সরকার যদি মনেই করে যে আমরা দেশ চালাতে পারবো না, আমরা আওয়ামী লীগ চেয়ে খারাপ চালাবো, দ্রব্যমূল্য হতে শুরু করতে প্রশাসন হতে শুরু করলে, তাহলে নির্বাচনটা দিয়ে দিত। কিন্তু এই নির্বাচনটাকে আস্তে আস্তে পুশ করা হচ্ছে এবং সেই সাথে নতুন নতুন ভাবনা নিয়ে নতুন নতুন কথাবার্তা চলছে, তাই না? তাহলে টার্গেট সেগমেন্টকে, কাকে টার্গেট করে এত কিছু? নিশ্চয়ই সেটি টার্গেট সেগমেন্ট বিএনপি। তার বাইরে কি অন্য কেউ ছিল? না, আছে। তাছাড়া 2টি দল ছিল লার্জেস্ট পার্টি,
আওয়ামী লীগ নেই, বিএনপি সমতুল্য পার্টি কি 5ই আগস্টের আগে কেউ ছিল? তাহলে 5ই আগস্টের পর এই চরিত্রটা, এই ডিরেকশনটা চেঞ্জ হবে কেন? আজকে কেন এত তর্ক বিতর্ক হবে? কেন আপনি আজকে আপনাকে বলতেছেন ছাত্র লীগ আর ছাত্র দলের সাথে আপনি একই পাল্লায় ওজন করছেন? আপনি কি দেখেন না ছাত্রলীগ কী করেছে? আপনি কি ছাত্রলীগের সাথে ছাত্র দলের তুলনা করার সময় এসে গিয়েছে? কয়টি খুন, কয়টি রাজধানী, কয়টি ধর্ষণ, কয়টি অত্যাচার, কয়টি নিপীড়ন ছাত্রদল করেছে যে আজকে 6 মাসের ভিতরে আপনি তুলনা করতে পারলেন যে ছাত্রলীগের সাথে ছাত্রদল? আমরা কি সেই জায়গায় এসেছি? হয়তোবা কুয়েটে একজনের রামদা নিয়ে বেরিয়েছে, মিডিয়ার কারণে এটা দেখেছেন, ফাইন, ধরে নিলাম, আমাদের বহিষ্কার করলাম, তারপর কি আপনি ছাত্রলীগের সাথে ছাত্রদলের তুলনা করতে পারেন? আচ্ছা, তার মানে এই জায়গায় আপনি আপনার বিচারে বিবেচনায় এতটা যদি অবিবেচক আমরা হয়ে যাই, তাহলে বলবো যে ষড়যন্ত্রের ভিত আরো অনেক অনেক গভীরে। এবং আপনারা মিডিয়ারা কিভাবে পাগল হয়ে এটা বলছেন? মানে বিএনপি তো এখনো ক্ষমতাতেই নেই, নিশ্চয়ই এবং না। এরকম একটা অবস্থাতে দাঁড়িয়েই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরের যে একটা অবস্থা, সেখানে দাঁড়িয়ে যখন ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে রামদা নিয়ে বের হতে পারে, তখন যদি ক্ষমতা তারা নেয় তখন কি অবস্থা হতে পারে? সেখান থেকে যদি আমি প্রশ্ন করি, এইটার মূল কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এই দেশকে বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীন করেছে। তারপরে গাজীপুরের ঘটনাটা কি হলো? পিটিয়ে মেরে ফেলেছে। Why didn't you ask that question? কারা মারলো? ছাত্রদল মেরেছে না আওয়ামী লীগ মেরেছে? কি বৈষম্য বিরোধীরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? হেই, স্পেড টু স্পেড কথা বলতে হবে। আই ক্যানট বাই এ ক্র্যাপ যে একটি ঘটনা দিয়ে আমি ছাত্রলীগের সাথে ছাত্র দল তুলনা করবো। নো ওয়ে হোজে। ছাত্র দলের ক্ষেত্রে আপনাদের মেসেজ কি থাকবে? অবভিয়াসলি এতদিন, অর্থাৎ বিগত 17টি বছর আমরা রাজনীতি করতে পারিনি। এই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি। এই ছাত্রদল রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন ক্রমান্বয়ে আমরা এই ছাত্রদলকে আরও বেশি জনভিত্তিক এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক লেখাপড়ার সাথে সম্পৃক্ততা আনার জন্য নতুন প্রজন্মের ছাত্রদের দিয়ে ছাত্রদল করা হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ছাত্রদল করেছি, আমরা তো ক্ষমতাসীন দলে ছাত্রদল করেছিলাম। তখন কি দেশে কোনো অন্যায় অত্যাচার হয়েছিল? বা 2001 থেকে 2006 পর্যন্ত আমি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, সেই সময় কি ছাত্রদল কোনো কিছু করেছিল? নিশ্চয়ই না। তাহলে বুঝতে হবে আপনাকে, আমরা যখন দায়িত্ব পাবো নিশ্চয়ই। বইটা সনি হত্যার সাথে তো ছাত্রদলের সনি হত্যা ছাত্র নয়, দ্যাটস এ টেন্ডারবাজি। ডোন্ট কম্পেয়ার দিস থিং টুগেদার। আই ওয়াজ দ্যাট টাইম দেয়ার। বরংস আনোয়ারুল্লাহ চৌধুরীর মতো একজন প্রবীণ এবং মেধাবান শিক্ষককে আপনারা আন্দোলন করে, এই নীলদল আন্দোলন করে ওনাকে সেখান থেকে আমাদের অ্যাম্বাসেডার করে পাঠাতে হয়েছিল। আই ওয়াজ ইনভলভ দ্যাট টাইম। আপনি কি দেখেন নেই প্রথম আলো বাবরের 17 বছর নিয়ে গিয়েছে? আপনি প্রথম আলোর পিছনে খুঁজে দেখবেন 111-এর সময় আমার বিরুদ্ধে বলা হয়েছিল আমি 14,000 কোটি টাকা আত্মসাৎ করেছি। প্রিন্টেড ছিল যেন আমাকে ধরে নিয়ে যায়। তো এই সমস্ত প্রপাগান্ডার কথা আমি শুনবো? আই ওয়াজ দ্য মিনিস্টার, আই নিউ দেয়ার ওয়াজ নাথিং হ্যাপেন। আপনি সেই 5টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে কোনো অত্যাচার অনাচার করেছে? কাউকে হল থেকে বের করে দিয়েছে? কোনো নজির নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট হয়েছে? শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় শিক্ষককে দিয়েছে? নিয়ে আসুন একজনকে। আই উইল থ্রো মাই চ্যালেঞ্জ। আমি নিজে, রূপা চক্রবর্তী, তার চাকরির সময় বলা হয়েছিল হবে না। আমি কেন হবে না? ইফ শি ইজ কোয়ালিফাইড শি উইল বি দেয়ার। রূপা চক্রবর্তীকে নিয়ে আসেন। আই উইল গিভ ইউ সো মেনি ইনস্ট্যান্ট। তাহলে আজকে আপনারা এই সামান্য একটি বিষয় নিয়ে 2001 থেকে 2006 সালে আমি ছাত্রদল একটি হল কথা দখল বলে শেষ করেনি। করতে চাই, প্লিজ। 2000 এই ছাত্রলীগের সাথে ছাত্রদল তুলনা করবেন না। সেটা না করে আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা কথা করি, বলছি আজকে মিডিয়া। 2001 থেকে 2006 ছাত্রদল হল দখল করেনি? নিশ্চয়ই না। কোথাও কোনো হল দখল No. করেনি? বলুন আপনি। আমি এক্ষুনি বলছি। আপনি দখল বলতে কি বুঝান? আজকে যখন 5ই হলের আগস্ট, নিয়ন্ত্রণ। আমি বলছি 5ই আগস্টের পরে অনেক কথা শুনেছি যে বিএনপি লুট করছে, দখল করছে। দখল নয়, বেদখল হয়েছিল সেটা নিয়েছে তারা। আওয়ামী লীগ দখল করেছে, সেটাকে নিয়েছে। 96 থেকে 2001 সাল পর্যন্ত তারা বের করে দিয়েছে, আবার সেখানে তারা এসছে। এখনকার বাস স্ট্যান্ডগুলি কাদের দখলে? মহাখালীতে যে শোনা গিয়েছিল, প্রথম আলোতে প্রতিবেদন হলো। কোনটা? মহাখালী? জি। বাস স্ট্যান্ড এটা শ্রমিকরা দখল করে, এখন নেই দখল। বিএনপির নেতা নীরবের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। আহা, নীরবের বিরুদ্ধে অভিযোগ এসেছে কি? আমরা কি ক্ষমতায়? এই সরকার কি প্রমাণ করতে পেরেছে নীরব দখল করেছে? এই সরকার দুর্বলতা কোথায়?
আগস্টের পরে যদি কারণ বাজারে কোনো চাঁদাবাজি না হয়ে থাকে, সবজির দাম যদি কমে থাকে, এখন এই সরকারের সময় সিন্ডিকেটের কথা বলা হচ্ছে কেন? আমি তো দেখলাম অর্থ উপদেষ্টা বলছে সিন্ডিকেট এখন কি দলীয় দেশে সরকার ছাড়া চাঁদাবাজি ভাঙা যাবে না। দখলদারিত্ব হচ্ছে? কারা করছে সেটাই জানতে তার মানে চাচ্ছি কি? এখন দেশ চালাচ্ছে কে? উইদিন দ্য গভর্নমেন্ট, আউট অফ দ্য গভর্নমেন্ট। উইদিন দ্য গভর্নমেন্ট নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট, আউট অফ দ্য গভর্নমেন্ট শরিক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদেরই একটি অংশ, বাইরে তারা সরকার প্রতিবাদ করছে, আমরা সরকারকে আমি। প্রতিবাদ তার মানে কি করছি। বৈষম্য বিরোধী I ছাত্রদের don't অংশরা know. চাঁদাবাজি করছে? I don't know. But I am telling you যে তাদের দুইজন ভিতরে দুইজন বাইরে। আচ্ছা, আপনি কি এটা জানেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে যে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে? আমি আবারও বলছি, দখলদারিত্ব আমার এলাকা আমি দেখেছি, আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি। আওয়ামী লীগ তার বাড়ি দখল করেছে, সে পুনরুদ্ধার করেছে। আচ্ছা, কেস টু কেস ইজ ডিফারেন্ট। সবগুলি নিশ্চয়ই এমন কেস না। সেটা আপনি বলতে পারেন না, এই গভর্নমেন্ট ভেরিফাই করুক। আপনি তো ভ্যাগ টার্মে কোনো কথা বলতে কথা বলতে হবে জেনে শুনে এবং স্পেড টু স্পেড। আমার কোচে আসুন, একটি দখলদারিত্ব দেখাতে পারবেন না। দেখুন 32 নম্বর ভেঙেছে, মহিউদ্দিন খান আলমগীর এখনও কাজ নাই যে কোচুয়ায় না করেছে। মোর দ্যান 15,000 নেতাকর্মীকে জেলে দিয়েছে, আমাকে 3.5 বছর মিথ্যা মামলায় জেলে রেখেছে, আমার সংসার তছনছ করে দিয়েছে। করেনি? আমরা কি তার বাড়ি ভেঙেছি? আমাদের ভাঙা উচিত ছিল না? আমাদের নেতাকর্মীদের সেই কি জিজ্ঞাসা নেই? আমরা কি রক্ত মাংসের না? আপনি যদি সেই জায়গা বলেন, কোরআন হাদিসের কথাও বলেন, আমার একটি আঙ্গুল কেটে নিলে আমিও একটি আঙ্গুল কেটে নেওয়ার অধিকার রাখি, এটা কিসাস। বাট এক জারাও বেশি হতে পারবে না। আমরা কি এক জারা বেশি তো না, একটুও তো করিনি। করেছি? যারা আমার বিরুদ্ধে মামলা করে বছরের পর বছর জেলে রেখেছে, আমরা কি তা করেছি? আমাদের উদারতাকে আপনি কি দুর্বলতা মনে করছেন? যেই অত্যাচার বিগত 17 বছর করেছে, তার রিটেলেট যদি করি, আজকে 65 লক্ষ মামলা হয়েছে। আমরা কি 65 লক্ষ মামলা করেছি? আমার ভিতরে 37টি মামলা হয়েছে, আমি কি 37টি মামলা করেছি? আমার কোচে 15,000 নেতাকর্মীকে জেল খাটিয়েছে, আমরা কি 15,000 মামলা করেছি? হোয়াই ডোন্ট ইউ সি দ্যাট? আমাদের ধৈর্য আছে, আমরা সহনশীল, আমরা এই বাংলাদেশে গড়তে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাম রাজনীতি করি, আমরা বেগম খালেদার রাজনীতি করি। আপনি কি কোনোদিন শুনেছেন বেগম খালেদা একটি বাজে শব্দ শেখ হাসিনার বিরুদ্ধে করেছে? একটি? ক্যান ইউ গিভ মি ওয়ান এক্সাম্পল? আমরা সেই উদার গণতান্ত্রিক রাজনীতি করি। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছিল তারেক রহমান। হোয়াই নট? বেগম জিয়া তো এখনো। দ্যাট ডিপেন্ডস। আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা যদি সক্ষম থাকে উনি করবেন, ইটস আওয়ার চয়েস। বেগম জিয়া যদি তারেক রহমানকে দেয়, তার আমি বলছি আমাদের দল ওয়েটিং টু বি দ্য নেক্সট গভর্নমেন্ট। এটা 2014-তে ছিল, 2018 ছিল, 2024-এ ছিল, আর 5ই আগস্টের পরে সব পট পাল্টিয়ে গেল। তাহলে আমরা যে, আপনি কি দেখেছেন যে 10টি সভা করতে 28 অক্টোবর 2023 পর্যন্ত 10টি সভা করতে 22 জনকে হত্যা করেছিল? প্রথম তিনি নিমন্ত্রণ করেছিলেন, চায়ের দাওয়াত দিয়েছিলেন ভোলা মেজর হাফিজের এলাকায়, সেখানে প্রথম দিন 2 জনকে গুলি করে মারা হলো। বলুন, আমাদের দলের 500 জন নিহত হয়েছে এই আন্দোলনে। আর কোন দল দাবি করতে পারবে? এই 1400 ইউনাইটেড নেশন বলছে, আমরা বলছি ওভার 2000। আর কোন দল বলতে পারবে আমার এলাকায় 3 জন মারা গিয়েছে, 3 জন শহীদ হয়েছে? কোন দল বলতে পারবে যে তাদের এই নাম্বার ইজ সো মাচ? আওয়ামী লীগ নিয়ে বিএনপির ভাবনাটা জানতে চাচ্ছিলাম, কারণ আমি 4 অক্টোবর একটা ইন্টারভিউ পড়ছিলাম 24 সালে। মির্জা ফখরুল তিনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে, আমি কোট আনকোট করে বলি, কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তা আপত্তি করার কিছুই নেই। তো 2-3 দিন আগেই মানে সম্প্রতি একজন উপদেষ্টা বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে নিতে পারে, তবে গণহত্যা যারা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এরপর পরে আমি দেখছিলাম যে মির্জা ফখরুল তিনি আবার বলছেন সেই উপদেষ্টার কথাতে এটাই প্রমাণিত হয়েছে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, উইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? মানে এর আগেই তো আপনি তো মির্জা ফখরুলের স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট করছেন। লেট মি এক্সপ্লেইন ভেরি ক্লিয়ারলি। উপদেষ্টা 2টা পার্ট, একটা গভর্নমেন্টে আর একটা আউটসাইডে। আউটসাইডের বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো, ইনসাইডে যে উপদেষ্টা রয়েছেন বৈষম্য বিরোধী তারাও বলেছে। তো হোয়াই দে টুইস্ট দেয়ার স্টেটমেন্ট? ক্যান আই আস্ক ইউ দিস কোশ্চেন?
আপনি এই উপদেষ্টাদের গো ব্যাক 7 days তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। Exactly. তাহলে মির্জা ফখরুল ইসলাম কিভাবে ভুল কথা বললেন? যারা চেয়ারে বসে টুইস্ট করছেন কথা, তাদের ভিতরে দুরভিসন্ধি রয়েছে, নট মির্জা ফখরুল ইসলামগীর। উনি ওই স্টেটমেন্টটাকে ন্যারেটিভটা দিয়েছেন। এম আই রাইট? ফাইন। সো আই ডোন্ট সে এনিথিং রং। তার মানে এখন আওয়ামী লীগকে নিয়ে বিএনপির ভাবনা কি? অবভিয়াসলি আমাদের ভাবনা তো থাকতে হবে। দেখুন, আমরা যে দলটি করি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি একটু পিছনে যান, 1971-এর মুক্তিযুদ্ধের সময় আমি নিজেও ডোমেস্টিক্যালি যুদ্ধ করেছিলাম। আমি দেখেছি সেই সময়ে বাংলাদেশে আপামর জনসাধারণ সকলেই মুক্তিযুদ্ধে ছিল। কিন্তু আফটার 1972-71 বিগিনিং অফ আওয়ার জার্নি অ্যাজ এ নিউ বাংলাদেশ, সেই সময় ক্ষমতায় অধিষ্ঠ হয়েছিলেন আওয়ামী লীগ। কাউকে স্টেক দেন নেই, কোনো জাতীয় সরকার হয়নি। পরবর্তীতে দেখা গিয়েছে একটি দেশ একটি দল, তখন জাসদের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ এটা টলারেট করতে পারেনি। 24,000 গণবাহিনী হত্যা করা হয়েছিল। সিরাজ শিকদারকে গুলি করে মেরে সাভারে সংসদে দাঁড়িয়ে সেই সময় শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? জাস্ট রিয়েলাইজ দ্যাট থিং। 75-এর জানুয়ারির অধিবেশনে তিনি বলে দিলেন ওয়ান পার্টি সিস্টেম, সব পার্টিকে অ্যাবলিশ করে গণতন্ত্রকে কবর দিয়ে দিলেন। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগকে কবর দিয়ে দিলেন। তা আওয়ামী লীগও কবর, গণতন্ত্র কবর। 1975-এ পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে তিনি চিন্তা করলেন, গণতন্ত্রের জন্যই তো দেশ স্বাধীন হয়েছিল। মনে রয়েছে আপনার 70 ইলেকশন 167 আসন আমরা পেয়ে আমরা পাকিস্তানের ক্ষমতার মসনদে যেতে পারিনি বলে ভোটের অধিকারের জন্যই তো আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হলো। মানে বেসিক পয়েন্ট ছিল গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। সেই গণতন্ত্রকে যখন টুটে ধরলো, এবং গণতন্ত্র হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাকে দিয়ে গণতন্ত্র করবেন? আওয়ামী লীগ নেই, একমাত্র বাকশাল। সেই সময় বাংলাদেশে রাজনীতির নতুন ওপেনিং হওয়ার দরকার ছিল। তখন উনি মাল্টি পার্টি সিস্টেম, বহুদলীয় গণতন্ত্র করলেন, নিজেও একটি পার্টি তৈরি করলেন, এবং সেই সময় তিনি আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিলেন। তাহলে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো এই বিএনপির নেতারা কি করে বলে যে আমরা চাই এই দল বন্ধ হোক? আমরা কি আওয়ামী লীগ যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে জামাতকে নিষিদ্ধ করে দেব? উই আর নট দ্যাট পার্টি। এখন আসুন, এখানে আপনি আমার অভিমতের কথা কেন জিজ্ঞেস করছেন? বিএনপির অভিমতের কথা কেন জিজ্ঞেস করছেন? এজ এ পার্টি প্রধান শেখ হাসিনা এই জেনোসাইডের জন্য, এই গণহত্যার জন্য এমন কোনো বিষয় আছে যে উনি করেননি? কোন মাপদণ্ডে বলবেন যে উনি জেনোসাইড করেনি? আফটার ইউনাইটেড নেশনসের তাদের স্টেটমেন্টের পরে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে টু সে, আপনার মুখে কুলুপ লাগিয়ে দেওয়া, জিপ আপ ইউর মাউথ, দে ডিড ইট। এই জেনোসাইড হয়েছিল। এই জেনোসাইডের দায় দায়িত্ব যখন পার্টি প্রধানকে দিবেন, পার্টির সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরকে দিবেন, তাহলে আইসিটি কোর্ট তারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পারবে? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে, আমি তো তাদের বিরুদ্ধে কথা বলবো, কারণ তাদের সকল এভিডেন্স রয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী, দলীয় প্রধান হিসেবে ছাত্রলীগ, যুবলীগ, হ্যামলেট লীগ, তরবার লীগ, চাকু লীগ, কাটা রাইফেল লীগ সকলকে ডেকেছিল না? আমরা দেখেছি, দিস আর অল ইন দ্য এভিডেন্স। আমরা দেখেছি 5 তারিখও তারা মিরপুরে কি করেছে। তাহলে ইন দিস কেস দল হিসাবে আইসিটি কোর্ট তাদের নিষিদ্ধ করলে আমরা কি বিচারের বিরুদ্ধে কথা বলবো? ইন দিস কেস আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু বিএনপি তো বলবেই। আমরা কখনো বহুদলীয় গণতন্ত্রের বাইরে, অর্থাৎ আজকে যদি নির্বাচন হয়, যদি বহুদলীয় গণতন্ত্র থাকতে হয়, তাহলে জামাত আর আমরা ইলেকশন করলে তো আমি তো দেখি আমরা আড্ডা মেরেই, আমার কচুয়াতে অন্তত। আর আদর্শগত নৈতিকভাবে আমাদের ওই স্খলন হয়নি যে জামাত আমরা ঘরবাড়ি দখল করব, লুট করব। আপনি দখলবাজের কথা বলছেন, কই 5 আগস্ট হয়েছে, 8 আগস্ট হয়েছে, 9 আগস্ট হয়েছে? হয়নি। কখন হওয়া শুরু হলো? যখন আমরা আস্তে আস্তে যার যার জমি দখল হয়েছে এটা পুনরুদ্ধার করেছে। ইসলামী ব্যাংক পুনরুদ্ধার হয়েছে, বাড়িঘর পুনরুদ্ধার হয়েছে। সরকার কি পুনরুদ্ধার করছে না? ওই যে অমুক এই জায়গা অ্যালটমেন্ট হয়েছে ওটা নিয়ে নিচ্ছে না? এটা পুনরুদ্ধারের প্রসেস। আর পুনরুদ্ধার যদি দখলদারিত্ব হয়ে যায়, টাইম হ্যাজ নট গন ইয়েট, বিচার তো হবেই। ফাইন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটি কথা বলছিলেন, সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা বিএনপি কখনোই মেনে নেবে না। আপনারা এমন কি ইঙ্গিত দেখতে পাচ্ছেন যাতে আপনাদের কাছে মনে হচ্ছে যে আসলে সরকারি সুযোগ সুবিধা নিয়ে ছাত্ররা দল গঠন করতে যাচ্ছে? দেখুন, আমার এক্সপেরিয়েন্স, আই মাইট বি রং, স্বাধীনতার পর আমরা দেখেছি আসম আব্দুর রব,
কুদ্দুস মাখন, তারপরে নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এরাই কিন্তু স্বাধীনতার স্থপতি, এরাই কিন্তু স্বাধীনতার জন্য প্রথম ঘোষণা দিয়েছিল, এরাই কিন্তু রফ সাহেব কিন্তু প্রথম পতাকা উঠিয়েছিল। এই ইতিহাসকে তো ভুলে দিতে পারবেন না, তাই না? স্বাধীন বাংলাদেশে তাদের কেউ কি কেউ মন্ত্রী হয়েছিল? আমি যদি 90 জাস্ট রিসেন্টলি আমাদের সময় দেখি, আমানুল্লাহ আমানের কি মন্ত্রী হয়েছিল? অন্যান্য ছাত্ররা যে আন্দোলন করেছিল, মন্ত্রী তো হয়নি। ওই 3 জোটের ঐক্য জোট হয়েছিল যে, তার কি মন্ত্রী হয়েছিল? হয়নি। এখন ছাত্ররাই করবে সংগ্রাম, ছাত্ররাই করবে আন্দোলন। ছাত্র কি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করে? নিশ্চয়ই না। তাহলে যদি ছাত্ররা দায়িত্বে গিয়ে মনে করে আমরা দল করব, তাহলে আপনি করতে পারেন, আমরা বলতে পারবো না। আর মানে ওই যে আমাদের গ্রাম দেশে কথা আছে না, রাস্তার পাশে একজন পায়খানা করছে, কয় হাগই আর লাজ নাই, দেখোই আর লাজ। আপনি করতে পারবেন আর আমি দেখব, আমার লজ্জা হবে? ওরা দায়িত্বে বসে করছে, তাই জনগণ বলছে ইটস নাথিং রং। এবং এই ধরনের স্পষ্ট কথা বলা, ছাত্ররা দল গঠন যদি করে ফেলে, মানে বিএনপি কি তাদেরকে নিয়ে ভীত? বিএনপি সবচেয়ে বড় দল, মোস্ট ওয়েলকাম। আমি কি বললাম, আগে তো আওয়ামী লীগ ছিল, তারপরও আমরা সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যাব এই দাবি করেছিলাম, করিনি আপনার সামনে? তাহলে এখন তো আওয়ামী লীগ নেই, আপনি 300টা কি 320 আসন আমাদের দিয়ে দিবেন? তা তো হতে পারে না। তাহলে এখন একটা প্রতিযোগিতার দরকার, কারণ জামাত তো আমাদের সাথে নির্বাচন করেছে, তো তারা তো এখন আমাদের বিরুদ্ধে নির্বাচন করে এই প্র্যাকটিস, এই হ্যাবিচুয়েট, এটা তো তাদের এখনো ডেভেলপ করেনি। তাহলে ইন দিস কেস নতুন দল আসবে, মোস্ট ওয়েলকাম। একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট হতে হবে। এই থেকে বিএনপি আপত্তি করবে কেন? আই ডোন্ট সি এনি রিজন। আপনাদের মহাসচিব আরেকটি কথা বলেছিলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই দেশে শান্তি ফিরে আসবে। আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে নির্বাচনটি হয়ে গেলেই আসলে দেশে সবকিছুর সমাধান হয়ে যাবে? কারণ অর্থনৈতিক অবস্থা খুব বাজে। আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমার নিজেরই আসলে বের হতে এখন ভয় লাগে গভীর রাতে। মানে কিভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বলে আমি না ভেবেছিলাম আপনাকে প্রশ্নটা করব, তো প্রশ্নটা কিন্তু উপস্থাপককে করা যায় না। উপস্থাপক কিন্তু জানার জন্য প্রশ্ন করে, নিজে জানলেও কিন্তু আমার মুক্তি, কিন্তু আপনি বলেই ফেললেন, আপনার নিজেকেও বেরোতে ভয় লাগে, দেখেছেন তো আপনি। তারপর কি আমরা বলবো যে নির্বাচন বিলম্বিত হলে আমাদের রাষ্ট্রের উপকার হবে? বাট আই হ্যাভ অল দ্য ফেথস টু দিস লিডার, ডক্টর ইউনুস। হি কুড বি এ গেম চেঞ্জার, কারণ তার সেই কোয়ালিটি ছিল এবং ইন্টারন্যাশনালি তার সেই অ্যাকসেপ্টেবিলিটি ছিল, এখনো আছে। নো ডাউট অ্যাবাউট ইট, হি কুড বি এ গেম চেঞ্জার। কিন্তু আমি জানি না উনি কেন ওনার এই ক্যাবিনেটগুলো নিয়েছেন, এবং যারা নিষ্ক্রিয়, যাদের কোনো ক্যাপাসিটি নেই গভর্নমেন্ট রান করার জন্য। আপনি দেখুন 4 দেয়ালের ভিতরে বসে তারা অফিস চালাচ্ছে। তারা কি জানে পাবলিক পালসকে তারা দেখেছে? এটা কি সব উপদেষ্টাদের ক্ষেত্রেই বলছেন নাকি নির্দিষ্ট কোনো আমি তো উপদেষ্টা আছে? পরে বলবো না, আচ্ছা। কিন্তু আমি যদি একটি উদাহরণ দেই, বাজার নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং না হলে বাজার নিয়ন্ত্রণ হবে কেন? আপনার ছেলেটি পড়ছে কি না এটা মনিটর না করলে কি আপনি জানবেন সে পড়ছে? একটা সিম্পল এক্সাম্পল দেই। আচ্ছা, প্রত্যেকটা মন্ত্রী, রাজনীতিবিদের 2 ঘন্টা 1 ঘন্টা হলো তারা পাবলিক হিয়ারিং দেয়। একটি মন্ত্রী আছে পাবলিক হিয়ারিং দেয়? তার কি জনগণের পালস ডেকেছে? করেছে একজন উপদেষ্টা? নো। তাদের বিন্দু পরিমাণ পাবলিকের সাথে কোনো ইন্টারাকশন নেই, এবং এইটা ডক্টর ইউনুস সাহেব তিনি বুঝতে পেরেছেন। নুরুল কবিরের সাথে উনি খোলামেলা বলেই ফেলেছেন, কারণ হি ইজ নট এ পলিটিশিয়ান। ডক্টর ইউনুস উনি খোলামেলা অন্তরে যা মুখে তা বলে ফেলেছেন যে হ্যাঁ আমি দেখছি আমি কি সেই যোগ্য। হ্যাঁ ঠিক আছে, আমরা জানি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যখন বললেন যে কিছুটা ভুল ত্রুটি হতেই পারে, তাহলে আপনি তো চেয়ারেই বসে আছেন, ইউ আর স্টিল হোল্ডিং দ্য পাওয়ার। আপনি কেন এটা চেঞ্জ করছেন? হোয়াই ইউ ডোন্ট ইউ কারেক্ট ইট? আপনি, আমরা দেখেছেন যে বিএনপির সময় প্রথম 60 জন, পরে 55 জন, পরে 52 জন, মন্ত্রিত্ব কমানো হলো। আমরা 3 জন একটা মন্ত্রণালয়ে ছিলাম। আমার 5 বছর মনে যেন স্বপ্নের একটি রাত্রি। রাত্রে ঘুমিয়েছি, সকালে উঠে দেখি আমার 5 বছর শেষ। এই বিশাল মন্ত্রণালয়, আপনার একজন 3টি 4টি মন্ত্রণালয় নিয়ে ভাগাভাগি করে বসে আছেন। আপনি কি বলতে পারবেন না এখন দুর্নীতি হচ্ছে? আপনি কি জোর গলায় বলতে পারেন ঘুষ হচ্ছে না? আপনি কি বলতে পারেন না ট্রান্সফার টাকা নিচ্ছে না? আপনি যদি চ্যালেঞ্জ করেন আমি সবগুলি প্রমাণ নিয়ে হাজির করবো, লেট মি সি হোয়াট ইউ ডু। কি পরিবর্তন এসছে? আমি আপনার টকশোতে আসার জন্য সাচার বাজার উপরে দিয়ে আসছিলাম, সেখানে আমাকে আধা ঘন্টা বসে থাকতে হয়েছে। আওয়ামী লীগের সময় ছিল তা, এখনও তা। হোয়াট দ্য হেল দিস অ্যাডমিনিস্ট্রেশন আর ডুইং রাইট নাও? আপনি বলেন কোন জায়গাটা পরিবর্তন হয়েছে? আই ডোন্ট সি এনিথিং।
মূল্যস্ফীতি হচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট কি নিয়ন্ত্রণ করছে? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সেক্টরে ডক্টর ইউনূসের ব্র্যান্ডিং দিয়ে আপনারা অনেক কিছু করছেন, কিন্তু ইন্ডিভিজুয়াল অন্যান্য মন্ত্রণালয়গুলি কি হচ্ছে? আপনারা এই যারা আহত হয়েছে তাদের ব্যবস্থা করতে পারলেন না, পঙ্গুদের ব্যবস্থা, যাদের পঙ্গুত্বর পরে, যাদের রক্তের উপরে আপনার ক্ষমতায় রয়েছে তাদেরকেই তো আপনারা স্যাটিসফাইড করতে পারেননি। যারা শহীদ হয়েছে এবার দেখেছেন আপনি, আপনি হাসপাতালগুলো অবস্থা দেখেছেন? কি বলতে চাচ্ছেন আপনি? কোন জায়গাটি অ্যাকসেপ্ট এ ফিউ মিনিস্ট্রেটস? কিন্তু ডক্টর মিলন, আপনি যে ঘুষ দুর্নীতির কথা বলছেন, যে সমস্যাগুলির কথা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় হচ্ছে, মানুষকে আপনারা কিভাবে ভরসা দিবেন যে বিএনপি যখন ক্ষমতায় যাবে এই জিনিসগুলি রাতারাতি সমাধান হয়ে যাবে? ওয়েল, বিএনপি তো আগামী দিনে ক্ষমতায় আসবে, এটাই তাদের জীবনে প্রথমবার না। বিএনপি তো দায়িত্বে ছিল, ক্ষমতায় ছিল, অ্যান্ড উই ক্যান কম্পেয়ার প্রিভিয়াস, পাস্ট অ্যান্ড ফিউচার। আমাদের অতীতেই বলে দিবে আমরা আগামী দিনে কী করব। আপনি কি দেখেননি আমার শিক্ষা মন্ত্রণালয়ে আমরা কীভাবে অভূতপূর্ব পরিবর্তন এনেছি? তারপর কি আপনি বলবেন যে উইল বি ফেলিউর ইন ফিউচার? কিন্তু সব মন্ত্রণালয় তো ঠিকঠাক মতন যে কোন মন্ত্রণালয়ে আপনি দেখেছেন যে বিএনপি এটা করেছে? আপনি মামলা দিয়েছেন নাইকুর মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, নাকি পেয়েছেন? আপনার মামলা দিয়েছেন তারেক রহমানের বিরুদ্ধে, আদালত জাজ মোতাহার সাহেব বলেছিল না এটা বানানো মামলা, তাকে দেশেই থাকতে দেননি। এতটা অত্যাচার, অনাচার, এতটা অবিচার পাওয়ার পরে আপনারা বলছেন বিএনপি আসলে হতে পারে। হ্যাঁ, আপনাদের সংখ্যা থাকা ভালো, কিন্তু আমাদের পাস্ট হিস্ট্রি কি তাই বলে? কোথায় কার কাছ থেকে কত মিলিয়ন ডলার দেখেছেন যে আমরা চুরি করে বিদেশ পাচার করেছি? কার কয়টা বাড়ি পেয়েছেন এই পর্যন্ত? মামলা তো দুদুকে সকলের বিরুদ্ধে ভবন থেকে অনেক কিছুই কন্ট্রোল হওয়ার অভিযোগ ছিল। হ্যাঁ বাবা, এবং আমার নিজেরও এখনো খেয়াল আছে ইলেকশনের আগে আগে বেগম খালেদা জিয়া তিনি একটি জনসভায় বলছিলেন যে আমার ছেলেরা যদি কোনো অপরাধ করে থাকে তাদেরকে ক্ষমা করে দিবেন। ইটস গুড যাচ্ছে, দ্যাটস হাউ শুড বি এ লিডার। আমি তো আমার নেতৃত্ব এইভাবে বলে নাই, কিন্তু সেই অভিযোগ তো ছিল। হ্যাঁ, আমার নেতৃত্ব মানুষও কিন্তু সেই অভিযোগ তাদের ওইভাবে মাথায় বলে ঘুরপাক নাই খাচ্ছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এইভাবে তো বিভাজিত হয়নি। উনি বলেছেন, দ্যাটস টোটালি রাইট। আপনি কি হাওয়া ভবন সম্বন্ধে জানেন? এটা হলো ইংল্যান্ডের একজন ভদ্রলোক, তার ওয়াইফের নাম হাওয়া, ওই হাওয়ার নামে এই ভবনটি তৈরি করা হয়েছিল এবং সেটা আমরা ভাড়া নিয়েছিলাম। সেখান থেকে আমাদের রাজনৈতিক কার্যক্রম হতো। সেই তো, এটা তো সাংবাদিকদের তৈরি, এটা তো মিডিয়া প্রোডাকশন। তারেক রহমান কি কোনো দায়িত্ব পেয়েছিল? তাকে উপদেশ দেওয়া হয়েছিল, তাকে প্রোটোকল দেওয়া হয়েছিল, তাকে কোনো কিছু দেওয়া? এটা মিডিয়া প্রোডাকশন। কই হাওয়া ভবনের ভিতরে গিয়ে তো কি কোটি কোটি টাকা পেয়েছেন, টাকার বস্তা পেয়েছেন, কি পেয়েছেন? কিছুই পাননি। হাওয়া ভবন ছিল আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য, আমাদেরকে সাহায্য করতো। সেটা তো গণভবনের ভিতরেও তো কোটি কোটি টাকা পাওয়া যায়নি। কোনটা? এই গণভবনের ভিতরে তো পাওয়া যায়নি হাসিনা পালায় যাওয়ার পর। মানে টাকা তো আর সবাই নিয়ে নিশ্চয়ই খাটের নিচে লুকায় রাখবে না। ও, তাহলে তার কথা বলারই কিছু নেই। যেখানে বলা হয়েছে যে নিয়ারলি 18 বিলিয়ন উনি সেটা তো উনি পাচার করেই দিয়েছেন। পাচার করে দিয়েছেন। আর আমাদের কয় টাকা পেয়েছেন কার কাছে, কোন নেতার কাছে? সবাইকে তো জেলে ঢুকিয়েছিলেন। কাকে দোষী সাব্যস্ত করতে পেরেছেন? এটা ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্র 1/11। এখন তো ক্লিয়ার হয়েছেন, বিএনপি ইজ ওয়েটিং টু বি ইন পাওয়ার। একটি দল যখন ক্ষমতায় আসে তখন আমরা মেলাস টু নান। আমরা কি প্রতিবেশী হটিয়ে দিতে পারবো? আমাদেরকে প্রতিবেশীকে নিয়ে রাজনীতি করতে পারবো। তবে ভারতের প্রতিবেশী কি জানেন? একটা গল্প বলি। আল্লাহ একজনকে স্বপ্নে দেখালেন যে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, বাট তোমার প্রতিবেশীকে তার ডাবল দেওয়া হবে। লোকটা খুব চিন্তায় পড়ে গেল। পরে উঠেই ফেরেশতাকে বলল যে আমাকে সময় দিতে হবে। ফেরেশতা বলে গেল তোমার সবে সাদেক পর্যন্ত তোমার সময়। খুব চিন্তা করছে, আমি যা পাবো আমার ডাবল পাবে আমার প্রতিবেশী। বুঝতে পেরেছেন? একটি বউ চাইলে দুইটি বউ হবে, 1 লক্ষ টাকা চাইলে 2 লক্ষ হবে, একটি বাড়ি চাইলে তাকে 2টি বাড়ি দিবে। সেই প্রতিবেশী, সেই লোকটি কোনো অবস্থায় প্রতিবেশীকে সহ্য করতে পারল না। সবে সাদেকের এই সময় ফেরেশতা এসে বলল ইউ ডোন্ট হ্যাভ এনি মোর টাইম, জাস্ট সে ইট অর লিভ ইট। সে লোভ সামলাতে পারল না। সে বলল হে আল্লাহ, আমার একটি চোখ, একটি হাত, একটি পা নিয়ে যাও। আপনি সেই প্রতিবেশীর কথা আমাকে বলছেন? ভারতীয় হেজিমনির আন্ডারে বাংলাদেশ গিয়েছিল ফ্রম 1971, ফ্রম ডক্ট্রিন অফ নেহেরু, যেখান থেকে। কিন্তু কূটনৈতিক সম্পর্কটা ঠিকঠাক মতন রাখতে হবে। আমরা আগামী দিন ক্ষমতা আসলে থাকবো, নিশ্চয়ই থাকবো। এই সরকার কি তার বাইরে আছে? না, নিশ্চয়ই না। আর আমরা এবার বুঝেছি, বাংলাদেশ বুঝেছে যে ভারত ইজ দ্য লুজিং কনসার্ন, উই আর নট লুজিং কনসার্ন।
তারা যদি আমাদের সাথে তাদের হ্যান্ড এক্সটেন্ড না করে, দে উইল লুজ। তার কি বুঝতে পেরেছে বলে মনে হচ্ছে আপনার কাছে? 100%। মানে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে হাসিনাকে আপনি ফেরাতে। দেখেননি ট্রাম্পকে বলার পরে ট্রাম্প কি উত্তর দিল? দিস ইজ ইউর ব্রেড এন্ড বাটার, তোমরা তো তাদেরকে নিয়ে ডিল করো, তোমরা ডিল করো। সে সারা পৃথিবীর থেকে এইভাবে ফিরে আসবে এবং হাসিনাকে রেখে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে, নট আস। আপনার কি মনে হয় ভারত কি হাসিনাকে আসলে কখনো ফেরত দিবে? আমার মনে হয় দে ডোন্ট হ্যাভ এনি চয়েস। আর হাসিনা তো অন্য কোথাও যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ ইন্টারন্যাশনালি রিপিটেড ক্রাইম কমিটেড লিডার বিকজ অফ দ্য ইউনাইটেড নেশনস। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যা করেছে হাসিনা। তারপরে কি আমেরিকা তাকে আশ্রয় দিবে? না ইংল্যান্ড আশ্রয় দিবে? গণহত্যাকারীকে কেউ আশ্রয় দিবে? কিংশিপ যারা রয়েছে তারাও তখন দিবে না। এখন না গিলতে পারে, না ভূমি করতে পারে হাসিনাকে নিয়ে। এটা আপনার ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করতে যাচ্ছিলাম। আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন তার আগে প্রচুর নকল হতো। আপনার সময় এই নকল বন্ধে আপনি একটা বেশ সাহসী পদক্ষেপ রেখেছিলেন, তো কিভাবে বন্ধ করেছিলেন সে সময়? আমি অভিজ্ঞতাটাই জানতে যাচ্ছিলাম আপনার কাছ থেকে। বিষয়টা হচ্ছে কি, আপনাকে যখন আপনি চেয়ারে বসবেন, ইউ মাস্ট মিন বিজনেস। এই ডেডিকেশনটা থাকলেই হয়। দেখুন, যেই শিক্ষকরা নকল করাতো সেই শিক্ষকরাই নকল বন্ধ করেছে। আচ্ছা। আমি তো আমেরিকাতে শিক্ষক ইম্পোর্ট করিনি, ইটস জাস্ট মোটিভেশন। আমরা চেয়েছি এবং আমি অনেক সময় লাগবে বলতে অনেকগুলো টুলস আমি ব্যবহার করেছি। ধরুন আজকে আপনি কুয়েত সম্বন্ধে এত কথা বলছেন শুধু এটা থাকার কারণে, তাই না? আপনি কুয়েত সম্বন্ধে এত কথা, তখন তো এটা ছিল না। আমি যেখানে রিক্স সেন্টারগুলো ছিল সেখানে আমি ভিডিও ক্যামেরা ভাড়া করেছিলাম যে আমি ভিডিও ছবি তুলে রাখবো। তারপরে আমি পুলিশকে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব, কারা মব অ্যাটাক করেছিল নকলের জন্য। আমি ছবি নেব। কোথেকে শিখলাম? LA রায়েট হয়েছিল, আমি তখন আমেরিকাতে থাকি, লস অ্যাঞ্জেলেসে। সেই রায়েটের সময় যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গর মধ্যে যে মানুষ সিভিলিয়ানরা মারা গিয়েছিল, তার কি বিচার বহির্ভূত রয়েছে? না। ওই স্ট্রিট ক্যামেরাগুলো ফটোগ্রাফি নিয়ে রেখেছিল, পরে আস্তে আস্তে প্রত্যেকটার বিচার হয়েছিল। I did the same also. Every tools I used, what I learned from there. আমি সেখানে যা শিখেছি, সবচেয়ে বড় কাজটি করেছিলাম শিক্ষক নিবন্ধন। আচ্ছা। এইটা হচ্ছে আমার জীবনের সেরা কাজ। সেটাও আমি আমেরিকায় শিখে আসছি, শিক্ষক সেটা আমি ইমপ্লিমেন্ট করেছি। আমি চেষ্টা করেছি, স্বল্প সময়ের জন্য দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বটাকে যেন আমি বাংলাদেশের জন্য একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, সেই কমিটমেন্ট আমার ছিল, এখনও আছে, আগামী দিনে থাকবে। সেই জন্যই কতিপয় জনগণ আমাকে ভালোবাসে। সেরকম একটি প্রত্যাশা রেখে আজকে অনুমতি দিল অনুষ্ঠানটা এখানে শেষ করতে। ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখবেন তাদের সকলের কাছে আমার দোয়া প্রার্থনা করলাম, আপনারা আমাকে দোয়া করবেন। অবশ্যই। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।